ঠিক আছে। বিসমিল্লাহ। সালামটা শুরু করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। যারা শুনছেন এই অনুষ্ঠানে আজকের অংশ, তো আমরা অনুরোধ করব আজকের আলোচনাটা একটু গুরুত্বপূর্ণ, আপনারা একটু খেয়াল করে শুনবেন। এবং যেহেতু ধ্বনিতত্ত্ব আজকে মূলত আছে হলো আপনার বাকযন্ত্র, তারপর ব্যঞ্জন কী বলে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, এগুলা দিয়ে আলোচনা। তা আজকের এই অংশে যতটুকু সম্ভব হয়, এই অংশে যতটুকু কুলায় আমরা সেটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই শুনবেন, আমাদের সাথে থাকবেন 1 ঘন্টা। তো ঠিক আছে, আমরা শুরু করছি। আচ্ছা, এখন আপনারা আজকে যেহেতু ধ্বনিতত্ত্বের আলোচনা, একটু কঠিনই বিষয়টা, তো সেদিক থেকে আপনারা একটু হয়তো বোর্ড টোর্ড যদি নিয়ে থাকেন তাহলে জিনিসটা খুব ভালো হয় আর কি। এখন সেই হিসাবে বলছি যে দেখুন, আজকে প্রথমে আছে হলো বাকযন্ত্র, এটা নিয়ে আলোচনা। তো এই বাকযন্ত্রের আলোচনাটুকু মানে কীভাবে বলি জিনিসটা, যে বাকযন্ত্র তো কী, ঠোঁট, দাঁত, উপরের তালু, নিচের তালু, দাঁতের মাড়ি, গলনালী, গলবিবল। জি, হ্যালো, আপনার ওই যে ভিডিওতে আছেন, ভিডিও অফ করেন। যে ভিডিও অন করে রাখছেন ওইটা অফ করেন, না হলে শোনা যাবে না। আপনারা ওই পাশ থেকে ভিডিও অফ করেন। হ্যাঁ, আরেকজন আছেন দাড়ি করে, হুজুর। এটা কি এইভাবেই আমার হাতে নিয়ে রাখতে হবো? হ্যাঁ, ধন পড়ে গুরমু তখন কনি যে এই আমি ধরবো। আরেকজন, ইনি কে? আপনি ভিডিও অফ করেন। কানি রে, আবার ভিডিওতে আসেন কে? ভিডিও অফ করেন। হ্যাঁ, মিউট করেন। যে একটু চুল ঠিক করতেছেন সে ভিডিও অফ করেন। তো যে ঠোঁট, গলনালী, গলবিবল, জিহ্বা, ঠোঁট, উপরের তালু, নিচের তালু, দাঁত, এগুলো হলো বাকযন্ত্র। তো এই বাকযন্ত্রগুলোর একটা ডিটেল পরিচিতি, এত বোঝানোর কিছু নাই, এই ডিটেল পরিচিতিটা আপনারা একটু বাচ্চাদের দিয়ে দেবেন। তো এরপর থাকে হলো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আপনারা ভিডিওতে আছেন কেন? কাইন্ডলি ভিডিও বন্ধ করেন, নাহলে আমার কথা শুনতে অস্পষ্ট লাগবে। আপনারা ভিডিও যদি বন্ধ না করেন, ভিডিও কল ভিডিও অফ করেন। ভিডিও অফ না করলে আপনি শুনতে পারবেন না কেউ। মিউট করে দেন। আপনারা 2 জন লাইন আছেন। হ্যাঁ, আরেকজন আছেন দেখে না। আপনি দাঁড়িয়ে করে একজন ইয়ার আপনি, হ্যাঁ, আপনি অফ করেন, আপনি ভিডিও অফ করেন। যে লোকটা বুঝতেছে না। তো এই জন্য তাহলে বাকযন্ত্রগুলো আপনারা ওভাবে একটু দেখাই দিবেন। স্যার একটু প্রথম থেকে শুরু করেন। আর আপনারা যারা ভিডিওতে আছেন তারা স্ক্রিনে টাচ করার পর একটা আসবে, ভিডিও এবং মাইক্রোফোন অফ করে দেন। আপনাদের জন্য বাকিরা ক্লাস করতে পারতেছে না। এই লোকটা বুঝতেছে না। হ্যাঁ, কথা বলে আবার বলতেছে। তো যাই হোক, আবার শুরু করতেছি। হ্যাঁ, আরে ভাই, একজন তো করতেছে না। একজন ভিডিও বুঝেন না, বাংলা তো বলতেছি। আপনারা একজন ভিডিও অন আছে, ভিডিওটা অফ করতে বলেন। তার পাশের থেকে বাচ্চাদের শব্দ শোনা যাইতেছে। কথা বলে। এখন শোনা যায়?
আচ্ছা, ওয়েলকাম। তো যেটা বলতেছিলাম যে আজকের বিষয়টা আপনি দেখেন, আজকের বিষয়টা হচ্ছে বাকযন্ত্র এবং ধ্বনি উচ্চারণ, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি এরকম। তো আজকের চ্যাপ্টারটা কিন্তু কঠিন ভাই, আপনাদের কাছেও কঠিন, আমার কাছেও কঠিন, বাচ্চাদের কাছে তো আরও কঠিন। তখন সেই দিক থেকে খেয়াল রেখে যেটা বলতেছিলাম প্রথমে, যে বাকযন্ত্র অংশটা যেটা পরিচিতিটা লাগে, এটা তো খুব সহজেই দিয়ে ফেলা যায়। আপনারা তো জানেন বাক মানে হচ্ছে কথা, আর যন্ত্র মানে হচ্ছে যন্ত্র। তাহলে বাকযন্ত্র মানে হলো কথা বলার যন্ত্র, অর্থাৎ এদিক থেকে ঠোঁট, জিহ্বা, উপরের তালু, টেচের তালু, ফুসফুস, গলনালী, গলবিব্বল, দাঁতের মাড়ি, এগুলোই হলো বাকযন্ত্র। এটা প্রত্যেকটা বইয়ে সুন্দর সুন্দর ছবি দেওয়া থাকে। আপনারা ওই ছবি দেখে মোটামুটি একটা ধারণা বাচ্চাদের দিয়ে দেবেন। এখন আসেন হলো স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে। এখন স্বরধ্বনির উচ্চারণের ক্ষেত্রে একটা সুস্পষ্ট ধারণা আপনাদের থাকতে হবে, ঠিক আছে? সেটা যদি না থাকে তাহলে কিন্তু আপনারাও পড়বেন একটা মহা ঝামেলায়, এবং বাচ্চারাও কিন্তু একটা মহা ঝামেলায় পড়বে। আমি একটা চার্ট করে মোটামুটি আপনাদের দেখাই দিতেছি যে কিভাবে জিনিসটা ফুল বিষয়টা মনে রাখবেন আর কি, ঠিক আছে? তাহলে ফুল জিনিসটা মনে রাখতে পারেন, একটা চার্ট হিসাবে যদি আপনি ফুল জিনিসটা মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হয়ে গেল বিষয়টা। আচ্ছা, এখন দেখেন আমি একটু চার্টটা করে দেখাচ্ছি, ঠিক আছে? তো আপনার 80 নাম্বার মোবাইল কার, ওটা আপনি মিউট করেন। আপনার সাউন্ডের কারণে কেউ শুনতে পারতেছে না। 5680 মোবাইল নাম্বার। আপনার বাচ্চার শব্দের কারণে সম্পূর্ণ আমাদের এক স্যার পাখির শব্দ শোনাচ্ছে। চার্টটা একটু খেয়াল করেন আপনারা, চার্টটা একটু ভালো করে ফোকাস করেন। সম্ভবত চার্টটা দেখা যাচ্ছে কি? আশা করতেছি দেখা যাচ্ছে। এখন এই চার্টটা খেয়াল করেন, এখানে মোট 7টা স্বরধ্বনির উচ্চারণ দেখানো আছে এই চার্টটাতে। আমি আবার একটু রিকোয়েস্ট করতেছি, বিষয়টা পারলে মুখস্থ করে ফেলবেন, আপনাদের কিন্তু দারুণভাবে লাগবে জিনিসটা। আমি যেমন বোর্ডের থেকে সরাসরি মুখস্থ করে দিচ্ছি সেরকম। এবার চার্টটা একটু বুঝে নিন। আমরা স্বরধ্বনিকে নানানভাবে উচ্চারণ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে কোনো ধ্বনি উচ্চারণ করার সময় দেখবেন জিহ্বা উপরের দিকে উঠে যায়। যখন জিহ্বা উপরের দিকে উঠে যায় সেগুলোকে বলা হয় হলো উচ্চ স্বরধ্বনি। আবার জিহ্বা যখন পেছনের দিকে থাকে তখন সেটাকে বলা হয়
পশ্চাৎ স্বরধ্বনি। আবার ঠোঁট যখন গোল হয় সেদিক থেকে আবার সংবৃত বিবৃত, আবার জিহ্বার সামনে থাকে না পেছনে থাকে তার দিক থেকে একটা অবস্থান, নানান দিকে নানান অবস্থান থাকে। আমরা সেটা একটা একটা করে দেখছি। আপনারা একটু বোর্ড খেয়াল করেন, আশা করি দেখা যাচ্ছে। দেখেন জিভের উচ্চতা, অর্থাৎ কোনো ধ্বনি আছে যেটা উচ্চারণ করার সময় জিহ্বা দারুণভাবে উপরে উঠে যায়, সেটাকে বলা হয় উচ্চ স্বরধ্বনি। যেমন এখানে হলো ই, এই যে জিভের উচ্চতা অনুযায়ী এটা ই। আবার তার চাইতে আরেকটু নিচে এসে যে ধ্বনি উচ্চারিত হয় সেটাকে বলা হয় উচ্চ মধ্য স্বরধ্বনি, যেমন হচ্ছে এ। আবার তার চাইতে আরেকটু নিম্নে আসলে সেটাকে বলা হয় নিম্ন মধ্য স্বরধ্বনি, যেমন হচ্ছে এ। আবার নিম্ন স্বরধ্বনি হচ্ছে গিয়ে আ, অর্থাৎ এখানে জিহ্বা সর্বোচ্চ নিচের দিকে অবস্থান করে। এখন তাইলে ধরেন প্রশ্নগুলো দেখেন খেয়াল করে, এখানে কিন্তু অসংখ্য প্রশ্ন করা সম্ভব যে কোনটা উচ্চ স্বরধ্বনি ই, কোনটা উচ্চ মধ্য স্বরধ্বনি এ, নিম্ন মধ্য স্বরধ্বনি কোনটা আ, তারপর নিম্ন স্বরধ্বনি কোনটা এ। তাহলে এভাবে স্বরধ্বনিগুলোকে নানানভাবে শ্রেণীকরণ করা যায়। আবার ধরেন এখানে একটু খেয়াল করলে জিহ্বের অবস্থান, জিহ্বা আপনার সামনে থাকে না মধ্যে মাঝখানে থাকে না পেছনে চলে যায়, এদিক থেকে স্বরধ্বনিগুলোকে কিন্তু নানানভাবে আবার ভাগ করতে পারতেছেন। যখন ই উচ্চারণ করতেছেন তখন জিহ্বা সামনের দিকে আগায় আসে, একটু উচ্চারণ করলেই বুঝতে পারবেন বিষয়টা। এই জন্য এটাকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি। এর বেলায়ও তাই, এ উচ্চারণের বেলায়ও তাই, আ উচ্চারণের বেলায়ও তাই, ঠিক আছে। আবার উ উচ্চারণের যখন করবেন উ, তখন দেখবেন স্বরধ্বনি জিহ্বাটা একটু পেছন দিকে চলে যাচ্ছে, তাই এটাকে বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি। ও এর বেলায়ও তাই, অ এর বেলায়ও তাই। আর আ উচ্চারণের সময় জিহ্বা ঠিক মাঝামাঝি অবস্থান করে, তাই এটাকে বলা হয় হলো মধ্য স্বরধ্বনি। তাইলে একটু দেখেন যে আমরা জিভের উচ্চতা অনুযায়ী এটাকে বললাম উচ্চ স্বরধ্বনি, ঠিক আছে। আবার আগে থাকে না পিছনে থাকে, এদিক থেকে হলো এটা সম্মুখ স্বরধ্বনি। তাহলে উচ্চ সম্মুখ স্বরধ্বনি হচ্ছে ই। আবার এ হচ্ছে উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি, নিম্ন মধ্য হচ্ছে আ, নিম্ন স্বরধ্বনি হচ্ছে হলো এ। তাহলে একটু খেয়াল করে বিষয়টা যে এই চারটার গুরুত্ব কিন্তু অসাধারণ। এরপর দেখবেন ধ্বনি উচ্চারণ করার সময় কোনো কোনো সময় ঠোঁটের আকৃতি গোলাকৃতির হচ্ছে কি হচ্ছে না, ঠোঁট প্রসৃত বা ছড়ানো হচ্ছে কি হচ্ছে না। আবার একজন কিন্তু ভাই ক্যামেরা অন করেছেন, আপনি ক্যামেরাটা অফ করেন, ক্যামেরাটা অফ করে, হ্যাঁ ধন্যবাদ। তো এরপর দেখবেন ঠোঁটের উন্মুক্তি, ঠোঁটের উন্মুক্তি, যে ঠোঁটের উন্মুক্তি কমে না বাড়ে এদিক থেকে। আবার দেখা যাবে যে যদি কমে তাহলে সংবৃত, আরেকটু বাড়ে তাহলে অর্ধ সংবৃত, আরেকটু বাড়ে তাহলে অর্ধ বিবৃত, সর্বোচ্চ বাড়ে তখন সেটা বিবৃত। এই দিক থেকে দেখেন যে উ উচ্চারণ করার সময় জিহ্বা অনেকটাই গোলাকৃতির হয়ে যায়, তাই ওটা পরিপূর্ণ সংবৃত ধ্বনি। ঠোঁটের আকৃতি আর একটু বেশি হলে হয় ও, আর একটু বেশি হলে অ, সর্বোচ্চ বেশি হয় আয়ের বেলায়। তাইলে এখন আবার একটু বোর্ডটা খেয়াল করেন আপনারা যে এইটা হচ্ছে গিয়া আপনার মানে ই হচ্ছে গিয়া উচ্চ সম্মুখ সংবৃত স্বরধ্বনি। ওই এটা কিন্তু একটা প্রশ্ন, তাহলে আপনাকে এই প্রশ্নটা করা হলো যে এটা এই স্বরধ্বনির নাম কি। আবার এটা হচ্ছে উচ্চ কিন্তু পশ্চাৎ সংবৃত স্বরধ্বনি, তাহলে ই এবং উ এই দুটাই কিন্তু একটা উচ্চ সম্মুখ আর একটা উচ্চ পশ্চাৎ। আবার দেখেন যে এটা নিম্ন উচ্চ মধ্য সম্মুখ, আবার ও হচ্ছে উচ্চ মধ্য কিন্তু পশ্চাৎ। আবার নিম্ন মধ্য এ, নিম্ন হচ্ছে অ। তাই একটা জিনিস খেয়াল করতেছেন, এক একটা জিনিসের কতগুলো করে নাম হচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করতে পারতেছেন। এগুলো যদি আপনার ক্লাসে মনে না থাকে তাহলে তো পড়াতে পারবেন না। সুতরাং এই চার্টগুলো ভালো মতো একটু খেয়াল করতে হবে, মনে রাখতে হবে। শাখা পরিচালক হিসাবে প্রথমেই কিন্তু আপনাকে এই ক্লাসগুলো নিতে হবে, সেজন্য একটু লক্ষণীয়, ঠিক আছে। চার্টটা দেখা যাচ্ছে নিশ্চয়ই আশা করি। এরপরে যেটা খেয়াল রাখতে হবে আমাদের, এখানে কিন্তু স্বরধ্বনি হিসেবে আমরা দেখালাম 7টা। এই যে প্রশ্নগুলো একটু খেয়াল করে আপনাদেরও শুনতে হবে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কিন্তু 7টা, এমনি নর্মালি স্বরধ্বনি হচ্ছে 11টা, কিন্তু মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। এই 7টাই কিন্তু এখানে দেখানো হলো, ঠিক আছে। যেমন এটার হচ্ছে একটা মৌলিক স্বরধ্বনি, তারপর ও একটা মৌলিক স্বরধ্বনি, কিন্তু ওই আর ও এগুলো হচ্ছে যৌগিক স্বর বা সন্ধিস্বর বা সান্ধ্যস্বর বা দ্বিস্বর, এগুলো এক একজন এক এক নামে ডাকে। তাহলে এই চারটা স্বরধ্বনির বেলায় আপনাদের অতি অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর আসেন ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে।
ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে যেটা থাকে, যেমন ধরেন ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, তারপর তাড়িত ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, স্পর্শ ধ্বনি, চারটা নানা রকম জিনিস থাকে। তো সেক্ষেত্রে এই চারটা যতটুকু বুঝি নাই বা ভালো বুঝি নাই বা সমস্যা কোনো কিছু আছে, সেটা আপনারা কাইন্ডলি একটু লিখে রাখবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা হয়তো ভিডিও করেও পাঠাবো আপনাদের কাছে, আপনারা ভিডিওতে থেকেও এটা দেখে নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর থাকে হলো ওই যেটা বলতেছিলাম যে ব্যঞ্জন ধ্বনি প্রসঙ্গ। তো ব্যঞ্জন ধ্বনি আলোচনাটাও একটু বড়, সেটা ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ এগুলো নিয়ে যেটা বিস্তৃত হয়। আমরাও সেটা একটু চেষ্টা করব আপনাদের একটা শর্টকাট চার্টের মধ্যে এনে দেওয়ার জন্য, যারা আপনাদেরও মনে থাকা সহজ হয়, যারা পড়াচ্ছেন, যারা পড়ছে তাদেরও সহজ হয়। ঠিক আছে সোহেল ভাই, এটা একটু ক্লিয়ার করতে হবে। তো এক্সকিউজ মি, আমরা একটু বোর্ডটা পরিষ্কার করছি, তো এই 1 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন দেখুন আমরা আবার ব্যঞ্জন ধ্বনি অংশে আসছি। আমি আপনাদের সহজ করার জন্য একটা জিনিস দেখায় দিই। আচ্ছা, এখন জিনিসটা আপনারা অবশ্য মনে হয় দেখতে পাচ্ছেন বোর্ডে, আমি কী লিখছি একটু খেয়াল করেন, ক খ গ ঘ। ঠিক আছে? এখন যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় বেশি, ঠিক আছে, সেটাকে বলা হয় হলো ঘোষ ধ্বনি, সহজ সংজ্ঞা। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় কম, উচ্চারণ হয় ছোট্ট, সংক্ষিপ্ত অথবা মৃদু, সেটাকে বলে অঘোষ ধ্বনি। আচ্ছা, এই দুটি আগে একটু খেয়াল করি। আমরা কিন্তু একটু বোর্ডে খেয়াল করবেন, পরে অবশ্য ভিডিও থাকবে, তখন দেখে নিন। ঠিক আছে? যে প্রথমে হলো ঘোষ আর অঘোষ, আমরা একটু চিনি। তো উচ্চারণ করবে আপনি বুঝতে পারেন যে স্বরতন্ত্রীগুলো কাব্যে কম পরিমাণ, উচ্চারণ ছোট্ট হয়ে যাবে, সংক্ষিপ্ত হবে, মৃদু হবে, কিন্তু ঘোষটা একবারে বড় গম্ভীর উচ্চারণ হবে, এবং শেষে একটা করে দেখবেন অতিরিক্ত হয়ের মতো ধ্বনি উচ্চারণ হচ্ছে। ঠিক আছে? এদিক থেকে ঠিক প্রথমত এই দুইটা হচ্ছে অঘোষ। সোহেল ভাই কী জানি আসছে? আচ্ছা, তো ক এবং খ এই দুটো হচ্ছে অঘোষ। এখানে আপনি যেটা খেয়াল রাখবেন, বর্গের, এটা একটা বর্গীয়, একটা বর্গের 5টা বর্ণ লিখে নিয়েছি, এই বর্গের প্রথম দুইটা কিন্তু অঘোষ, তাইলে চ বর্গের প্রথম দুইটাও কিন্তু অঘোষ। ঠিক আছে? আমরা তো যেহেতু আজকে আলোচনার সুযোগ কম আর অনলাইন ভার্সানে অনেক অসুবিধা, এই জন্য আমরা জাস্ট আইডিয়াটা দিয়ে রাখতেছি যে পরবর্তীতে সামনাসামনি ক্লাসে ভালো মতো দেখাবো নি। তাহলে অঘোষ হলো প্রথম দুইটা অঘোষ। ক বর্গের প্রথম দুইটা যদি অঘোষ হয়, অর্থাৎ ক খ ঘোষ হয়, তাহলে কিন্তু চ বর্গের চ ছও অঘোষ, আবার ট বর্গের ট ঠও কিন্তু অঘোষ, প বর্গের প ফও কিন্তু অঘোষ। ঠিক আছে? এটা মনে রাখার সুবিধার জন্য, নাহলে আপনাকে আলাদা আলাদাভাবে ওই যখন অঘোষ পড়বেন তখন সংখ্যা মনে রাখতে হবে, ক খ অঘোষ, চ ছ অঘোষ, ওটা একটা বিরাট বিষয়। এজন্য আমরা সব কিছুকেই একটা ছাদের মধ্যে আনতে চাইতেছি। ঠিক আছে? এরপর যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় বেশি, উচ্চারণ হয় গম্ভীর বা নাদযুক্ত, একটা অতিরিক্ত হকার আসে, সেগুলোই হচ্ছে ঘোষ ধ্বনি। আপনারা একটু খেয়াল করেন যে এই দুইটা হচ্ছে ঘোষ, গ এবং ঘ এই দুটো হচ্ছে ঘোষ। তাহলে বর্গের তৃতীয় আর চতুর্থ বর্ণ হচ্ছে ঘোষ। আমাদের খেয়াল রাখতে হবে ক বর্গের গুলা হলে চ বর্গের গুলাও কিন্তু, মানে অর্থাৎ সবই একরকম, কিন্তু আপনারা ক খ গ ঘ দিয়ে জাস্ট আমি একটা লাইন দিয়ে দেখাই দিতেছি যেন একই সূত্রের মধ্যে এগুলো যেন আসে। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করেন, এই দুইটা অঘোষ, এই দুইটা ঘোষ। ঠিক আছে? এরপর অল্পপ্রাণ, মহাপ্রাণ। প্রাণ শব্দের অর্থ বাতাস। তো যে ধ্বনি উচ্চারণের সময় প্রাণবায়ু বা শ্বাসবায়ু অপেক্ষাকৃত বেশি পরিমাণে বের হয় তাদের বলে মহাপ্রাণ। আর যে ধ্বনিগুলো উচ্চারণ করলে
শ্বাসবায়ু অল্প পরিমাণে বের হয় সেগুলোকে বলে অল্প প্রাণ। এটা উচ্চারণ করলে খুব সহজেই একবারে সুপার সিম্পলি আপনি বুঝে ফেলতে পারবেন যে কোনটা অঘোষ, কোনটা কোনটা অল্প প্রাণ, কোনটা মহাপ্রাণ। ওই যে বললাম শ্বাসবায়ু বাতাসটা একটু খেয়াল রাখা। এবং এই ক্ষেত্রে আমি পরামর্শ দিচ্ছি যে এক শ্বাসে একটা ধ্বনি উচ্চারণ করবেন। অনেকে আছে একবার নিঃশ্বাস নিয়ে একবারে মহা পর্যন্ত বলে ফেলে, এটা হবে না। তাহলে আপনি বুঝতে পারবেন না, কেউই বুঝতে পারবেন, একটা বড় ধরনের একটা সমস্যা থেকে যাবে। আচ্ছা, তাইলে বর্গের তৃতীয় আর চতুর্থ বর্ণ হচ্ছে ঘোষ এবং অল্প প্রাণ মহাপ্রাণ। আমি যেটা বলতেছিলাম যে বর্গের প্রথম আর তৃতীয় এটা হচ্ছে অল্প প্রাণ, এইটা আর এইটা হচ্ছে মহাপ্রাণ। এবার আবার একটা জিনিস খেয়াল করেন আপনারা যে বর্গের প্রথম বর্ণ দ্বিতীয় বর্ণ অঘোষ, তৃতীয় চতুর্থ ঘোষ, আবার প্রথম আর তৃতীয় হচ্ছে অল্প প্রাণ আর দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। এখন এখানে প্রশ্নগুলো কিভাবে হয়, অনেক সময় প্রশ্ন করা যে অঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটা, অথবা অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটা, ঘোষ অল্প প্রাণ ধ্বনি কোনটা, ঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটা। তাহলে এই যে এই চারটা যদি আপনার নলেজে থাকে সহজ হয়ে গেল। আরেকটু আছে, অপেক্ষা করেন। এবার আসেন বর্গের 5 নম্বর বর্ণ সম্পর্কে। বর্গের 5 নম্বর বর্ণটা হচ্ছে এটা হচ্ছে নাসিক্য। তাহলে বর্গের 5 নম্বর হলো নাসিক্য। নাসিক্য কি সবাই জানেন আপনারা যে নাকে লাগে বা নাক দিয়ে মুখ দিয়ে বাতাস বের হয়, এই জন্য এটাকে বলা হয় নাসিক্য। এখন এই হলো দেখেন যে কণ্ঠস্বর উঠানামা করতেছে কি করতেছে না, কণ্ঠস্বরের গম্ভীর হচ্ছে কি হচ্ছে না, সেদিক থেকে হলো ঘোষ অঘোষ। ব্যঞ্জন ধ্বনিগুলোকে 2 ভাগে ভাগ করলাম। শ্বাসবায়ু কম পরিমাণে বের হয় না বেশি পরিমাণে বের হয়, সেদিক থেকে বের করলাম হলো অল্প প্রাণ আর মহাপ্রাণ। এরপর বর্গের 5 নম্বরটা হচ্ছে নাসিক্য। আরও থাকে বাকযন্ত্রের নাম অনুযায়ী বাতাসটা ঠিক কোন জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে ধ্বনি উচ্চারিত হচ্ছে, এদিক থেকে ব্যঞ্জন ধ্বনিগুলোকে আবারও 5 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, যেমন কণ্ঠ, তালব্য, দন্ত, মূর্ধন্য, ওষ্ঠ, এরকম 5, 6, 7 ভাগে ভাগ করা যায়। তখন সেই দিক থেকে একটু খেয়াল করে দেখেন যে এই ক বর্গের বর্ণগুলো এইটাকে বলা হবে হলো কণ্ঠ। ঠিক আছে, আবার একই সমস্যা না, ঠিক হয়েছে। তো তাইলে যে একটু বোর্ডে আবার খেয়াল করতে বলতেছি, ক বর্গের বর্ণগুলোকে বলে কণ্ঠ। তাহলে কেউ যদি সুধা প্রশ্ন করে কোনটা কণ্ঠবর্গ, তাহলে ক খ গ ঘ ঙ থেকে যে কোনো একটা শুদ্ধ উত্তর। ঠিক আছে, যদি বলে অঘোষ, অঘোষ কণ্ঠ কোনটা, তাহলে উত্তর হচ্ছে ক আর খ। ঘোষ কণ্ঠবর্ণ কোনটা, উত্তর হচ্ছে গ এবং ঘ। আবার কণ্ঠ নাসিক্য কোনটা, উত্তর হচ্ছে ও। আবার অল্প প্রাণ কণ্ঠ ক এবং গ, মহাপ্রাণ কণ্ঠ খ এবং ঘ। তাইলে এখন সবগুলো নাম যদি আপনি একত্রে পড়েন, তাহলে দেখেন এই ক এর নাম হচ্ছে অঘোষ, অল্প প্রাণ, কণ্ঠ, স্পর্শব্যঞ্জন। আর খ হচ্ছে অঘোষ, মহাপ্রাণ, কণ্ঠ, স্পর্শ। এটা হচ্ছে ঘোষ, অল্প প্রাণ, কণ্ঠ, স্পর্শ। ঘ হচ্ছে ঘোষ, মহাপ্রাণ, কণ্ঠ, স্পর্শ। ও হচ্ছে হলো নাসিক্য, কণ্ঠ, ঘোষ। এখন এই যে ছকটা এটা কঠিন মনে হইলেও হইতে পারে, কিন্তু একটা লাইন যদি আপনি এভাবে সঠিক করে অনুমান করতে পারেন। আপনি খেয়াল করেন বর্গের চতুর্থ বর্ণটা ধরি, এটা হচ্ছে ঘোষ মহাপ্রাণ। ঠিক আছে, ঘোষ মহাপ্রাণ। তাহলে এই সিরিয়ালের যতগুলো আছে ওই 4 নাম্বারটা সবই কিন্তু ঘোষ মহাপ্রাণ। আবার ধরেন এই যে গ, ঠিক আছে, এটা হচ্ছে ঘোষ অল্প প্রাণ। ঠিক আছে, তাহলে এখন এই সিরিয়ালে গ জ ড দ ব যতগুলো আছে সবই কিন্তু ঘোষ মহাপ্রাণ। তাহলে এভাবে যদি একটু মোটামুটি ধরে নেন একটা চার্টের মতো করে, তাহলে আপনার মনে রাখা দারুণ সুবিধা হবে, বাচ্চাদেরও এটা মনে রাখাটা অনেকটাই সহজ হয়ে আসবে। এভাবে আপনি ক থেকে ম পর্যন্ত এই 25টাকে শ্রেণীবিভাগ করে দেখায় দিতে পারবেন। ঠিক আছে, তো এরপর ধরেন থেকে যাবে হলো আপনার কী বলে এটাকে স্পর্শধ্বনি, স্পর্শধ্বনি তো বললামই। এরপর থেকে যাবে হলো পার্শ্বিক ধ্বনি, জিহ্বার দুপাশ দিয়ে বাতাস বের হয় বলে লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। তারপর থেকে যাবে তারণজাত ধ্বনি,
তাড়না করে ধাক্কা দিয়ে উচ্চারিত হয় বলে এটার নাম তারণজাত ধ্বনি, যেমন ডয় শূন্য র, ডয় শূন্য র এগুলো। তারপর থাকবে হলো কম্পনজাত ধ্বনি বা কম্পিত ধ্বনি, যেমন হলো র। তারপর থাকবে হলো আপনার অন্তস্থ ধ্বনি, যেমন অন্তস্থ জ, অন্তস্থ এগুলা বলি আমরা। তারপর হলো থাকবে হলো উষ্ম ধ্বনি। উষ্ম শব্দের অর্থ নিঃশ্বাস, দেখবেন নিঃশ্বাসের সাথে সাথে উচ্চারিত হয় বলে এগুলোকে বলা হয় উষ্ম ধ্বনি। যেমন 3টা স, তালব্য স, মূর্ধন্য স, মূর্ধন্ত স, এগুলো সবই হচ্ছে উষ্ম ধ্বনি। তো এরকমভাবে হ্যালো, আবার কেউ একজন আপনি মিউট করেন, কেউ একজন মিউট করেন, আপনার জন্য শব্দ হচ্ছে, শোনা যায় না কিছু। আচ্ছা, হ্যালো, কেউ একজন আপনার ভিডিও, হ্যাঁ হয়েছে, এবার ভিডিওটা অফ করে এটা মিউট করে রাখেন, নাহলে শুনতে পারবেন না। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এইভাবে আপনি 25টার থেকে 39টা পর্যন্ত ধরায় দিবেন, ঠিক আছে। এবং এগুলো কিন্তু একটা গ্রুপ অনুযায়ী, যেমন ধরেন যেদিন পড়ানো শুরু করলেন শুধু স্পর্শ ব্যঞ্জন যেগুলো আছে সেগুলোই দেওয়া শেষ করলেন, তারপরে বাকিগুলো অন্য আরেকদিন, এইভাবে। আর একদিনে যদি সব এলোমেলো করে ফেলেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আর এই ধ্বনিতত্ত্বের বিষয়টা অনেক বড়, এখানে অনেক ধরনের প্রশ্ন থাকে। যেমন অনেকে এই ধরনের প্রশ্ন করে, স্যার ডয় শূন্য না ডয় বিন্দুর, বা কি বলবো, উম না উঁ। তো এগুলো আমরা সরাসরি বলবো নি, এখন অত সময় সুযোগ নেই কোনোটাই। তো এই হলো একটা দিক থাকলো, খেয়াল করে। এরপর এই ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির সাথে অনেক ক্ষেত্রেই একটা বানানের বড় ধরনের যোগ থাকে, ঠিক আছে। এই বানানের যোগাযোগটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। দেখবেন যে যুক্ত ব্যঞ্জন করার সময় ব্যঞ্জন ধ্বনিগুলো একটা স্পষ্ট নিয়ম মেনে চলতেছে। সেই নিয়মটা যদি আপনারা অনুসরণ করেন তাহলে বহু বানান ভুলের হাত থেকে বেঁচে যাবেন। আর আমার পরামর্শ হলো যে আমি অনেক শিক্ষককে বলতে শুনি এরকম যে ছোট গ আর বড় গ, ঠিক আছে, এটি কখনোই করবেন না। একটা গ আর একটা ঘ, অনেকে বলে ছোট দ আর বড় দ, হাডু ভাঙ্গাই না দ, কান মুছাই না দ, এরকম অনেক কিছু শুনি। এটি অত্যন্ত লজ্জাজনক একজন শিক্ষকের মুখে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা দ আর একটা ধ, উচ্চারণটা সঠিক করে। আপনি কিছু মনে করবেন না, একজন শিক্ষিত, একজন সচেতন মানুষ আপনার ছোট্ট একটা উচ্চারণ দিয়েই আপনাকে তো প্রচণ্ড লজ্জা দিবেই। তারপরে আবার ওই কী আছে আপনার মধ্যে সেটাও বুঝে ফেলবে তারা খুব সহজেই। এই জন্য ওই যে ছোটো দ বড় দ এগুলা কখনোই না। আমি অনেককেই বলতে শুনি রুসুকার, হলো না তো, শব্দটা হলো হ্রস্ব উকার। অনেকে বলে দুর্গুকার, এটাও হইল না, বলতে হবে দীর্ঘ উকার। যখনই আপনি আপনার মতো করে শুদ্ধ সঠিক বলবেন তখন দেখবেন অভিভাবক এবং বাচ্চারা একটা মানে আকৃষ্ট হবে আপনার প্রতি, যে না এটা তো ঠিক আছে, এরকম তো না, ঠিক আছে। তো তাইলে প্রথম 4টা একটু খেয়াল করবেন। আর এই 4টা যে কোনো ভালো ব্যাকরণ বইতে আছে, যে কোনো ভালো ব্যাকরণ বইতে আছে। আমি নিয়েছি হলো ডক্টর শহীদুল্লাহর বই থেকে, যে 4টা আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন, এটা ডক্টর শহীদুল্লাহর বই থেকে আমি নিয়েছি। এবং বর্তমানে যে নবম দশম শ্রেণীর বোর্ড বই আছে সেখানেও এই 4টা দেওয়া হয়েছে, তো সেটা আপনারা ফলো করে নিতে পারেন। আর ওই যে ব্যঞ্জন ধ্বনিগুলোতে যে আপনার 39টা আছে, 39টার নামই কিন্তু আপনাদের তাদের একটা একটা করে বুঝাই দিতে হবে। এরপরেও থাকে, যেমন ধরেন যে যুক্ত ব্যঞ্জন কি হয়, কার, ফলা, মাত্রা, এগুলো নিয়ে আমরা কথা বলবো এখন, যদি আপনাদের না থাকে, ঠিক আছে। আমি জাস্ট শুধু একটু বলে দেই। তো লেখার সময় আপনারা নিজেরাও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, হাতের লেখা প্র্যাকটিস করা, ওইটাও আপনারা একটু খেয়াল করে দেখেন, ঠিক আছে। হাতের লেখাটা যেমন বোর্ডে লিখলে হাতের লেখাটাও কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। অনেকের হাতের লেখা বোঝা যায় না, ক্লাসে গেলে বাচ্চারা না বুঝতে পারলে ওটা আরেকটা বড় ধরনের সমস্যা, ঠিক আছে। তো তাইলে কালকে ক্লাসে কিন্তু বলছিলাম যে আপনাদের একটা ধাঁধা জিজ্ঞেস করছিলাম যে কারো বাচ্চা উক্তি কোথায় আলোচিত হয়। আপনারা কি খুঁজে বের করছিলেন? কেউ করলে কমেন্টে আমাদের জানাই দিন, আমরা পরে উত্তরটা খুঁজে নেব, ঠিক আছে। তো যাই হোক, আজকের অংশটুকু কিন্তু আমি খুব শর্টকাটে শেষ করলাম। এটা কমপক্ষে 4টা ক্লাস লাগে। তো আপনারা আপাতত এগুলো দেখেন, আর আমাদের তো ফলোতে আপনাতেও দেওয়াই আছে কী করতে হবে আপনাদের, কী করতে হবে না, এবং আপনাদের কি সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনারা অবশ্যই, অতি অবশ্যই
খাতায় দয়া করে লিখে রাখবেন। আমরা পরে যখন সামনাসামনি কথা হবে তখন ইনশাআল্লাহ সব কিছু নিয়ে আরও ডিটেল কথা হবে। এখন তো বুঝতেই পারতেছেন ভাই, অনলাইনে একটু সমস্যা হচ্ছে, সব কিছুতে টেকনিক্যালি বিষয়গুলো বোর্ডে দেখাতে হয়। আর তারপরেও আজকের এই ভিডিওটা দেওয়া হবে, এই বোর্ডে এই ভিডিওটা দেওয়া হবে, আপনারা সেখান থেকে আরেকবার দেখতে পারেন। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে এর পরের পার্টে, সেগুলো আপনাদের জানাবেন। আমি আজকের মধ্যে এখানে মোটামুটি শেষ করতে চাচ্ছি। আপনারা ভালো থাকবেন আশা করি, ঠিক আছে। আর প্রশ্নগুলো একটু কাইন্ডলি লিখে রাখেন, আমরা পরে অবশ্যই এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আজকাল কারো প্রশ্ন নেই এখন এই মুহূর্তে যদি কারো প্রশ্ন থাকে তাহলে একটু বলেন। হ্যালো, জি সোহেল ভাই, আমি উত্তর দেবো কীভাবে? হ্যাঁ, কোথায় দিব স্যার, মানে আপনি যে আমাদের কাজ দিয়েছিলেন এই উত্তরটা কিভাবে দিব, কোথায় দিব আর কি? ও, এই উত্তরটা আপাতত কমেন্টেই লিখে জানান। হ্যাঁ, এই গ্রুপেই লিখে জানান, আমরা খুঁজে নেব নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আর কেউ যদি কিছু, হ্যাঁ বলেন। কমেন্টে গ্রুপে কেউ দিতে পারবে না, এখানে তো অনলি অ্যাডমিন করা আছে, বুঝছেন না? অ্যাডমিন ছাড়া কেউ তো কিছু সেন্ড করতে পারবে না। ও, তাহলে ওটা লেখা রেখে আপনি করেন, ওই লেখা রাখেন, তখন পরবর্তীতে ক্লাস হয় তখন প্রশ্ন করেন, ঠিক আছে? আর যে প্রশ্নগুলো করবে এখানে যে 10-15 মিনিট সময়টা থাকছে, স্যার প্রশ্নগুলো করবে একে একে, সবাইকে বললেও তো হয়ে যায় কমেন্ট দেওয়া চাইতে বা কোনো কিছু, যেহেতু আমাদের সময় থেকেই যাচ্ছে। আপনি আচ্ছা, কথা বললে বিষয়টা একটু দেখেন। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনি প্রথমে শুরু করেন। হ্যাঁ স্যার, গতকালকে ক্লাসটা মিস করেছি, গতকালকে স্যার ওই ভিডিওটা কাইন্ডলি দিয়ে দেন স্যার। ওটা সম্ভব না, গতকালেরটা দেওয়া যাবে না, আজকের থেকে দেওয়া যাবে। ও আচ্ছা, গতকালকে তো স্যার ওই যে আমি যেটা মানে যে সময় ফোন দিয়েছেন ওই সময় আমি রিংটোন বাজিনি বুঝতে পারিনি, তারপরে আমি 10 মিনিট পরে অনেক চেষ্টা করেছি, কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। না, ওইটা তো আর রেকর্ড হয় না, কিন্তু আজকের ক্লাসটা রেকর্ড হচ্ছে, এটা আপনারা পরে পেয়ে যাবেন। জি স্যার, ওটা ভিডিওটা একটু শেয়ার করুন, ভালো হয় ঠিক আছে। ঠিক আছে, আর মানে বুঝেন তো, অনেক বিশাল একটা বিষয়কে এত সংক্ষেপে বলা একটু খুবই কঠিন, সুপার টাফ হয়ে যাইতেছে। আমি ক্লাসে যে পড়াই তারপরে 4টা ক্লাস লাগে এটা শেষ করতে, তো 4টা এক ক্লাসে নেওয়া, তার চেয়ে বড় কথা হলো আমি তো এই প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত না, ঠিক আছে। আজকের যুগেও আমি পারি না, এই সোহেল ছাড়া আমি একেবারে অসহায়, কিছুই পারি না। তো সেক্ষেত্রে একটু আমার ক্ষেত্রে থেকে সমস্যা রয়ে গেল, তো আমরা এটা সামনাসামনি তো অবশ্যই ইনশাআল্লাহ আর থাকবে না। হ্যাঁ, আর কিছু সমস্যা না, যতটুকু হচ্ছে আপনারটুকু আপনি বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করলে হয়ে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ, ধন্যবাদ। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ স্যার, আমি বলতেছিলাম যে আমাদের এই কাজটা আমি জুম অ্যাপসের মাধ্যমে দিলে ভালো হতো, তখন আমরা ওই যে হাত দেখাতে পারতাম, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারতাম, আর আপনার ওখান থেকে স্যার আপনি সঠিকভাবে অপারেট করতে পারতেন। আচ্ছা, বিষয়টা আমাদের টেকনোলজি এক্সপার্টকে জানানো হবে, যদি হয় তাহলে আমার অসুবিধা নেই। দিলে আরো সুবিধা হতো। আপনার ক্লাস এই হোয়াটসঅ্যাপে অনেক নয়েজি আসে, জুম অ্যাপস থেকে সবগুলা মিউট করে দেওয়া যায়, মানে ওখান থেকে এই করা যায়, তো আপনার আর এত কষ্ট হবে না স্যার ক্লাসটা নিতে। আচ্ছা, ঠিক আছে, পরবর্তীতে আমরা এই বিষয়টা না দেখব। হ্যাঁ, আর কিছু আজকের আলোচনা নিয়ে কিছু? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে আপনি যখন বোর্ডটা ইউজ করতেন, তো মানে রেড কালারটা থাকার কারণে আসলে লেখাগুলো বুঝতে পারছি না আমরা, মনে হয় ব্ল্যাক কালারটা ব্যবহার করলে লেখাগুলো মানে স্পষ্ট বোঝা যেত। এরপরে ভিডিওতে স্পষ্ট আছে, ভিডিওতে এরপরে আমরা যে ভিডিওটা আপলোড করব না, সেখানে কালোই থাকবে, আপনি দেখে নিন, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় স্যার, আমার একটা প্রশ্ন ছিল, জি, যে আমাদের যে চার্ট অনুসারে যে টপিকগুলো দিচ্ছি, আপনারা বলেছিলেন এইচডব্লিউর বিষয়ে, তো এই বিষয়টা আসলে আমরা ওইভাবে দিক নির্দেশনা মনে হয় পাই না, কিভাবে কাজটা করব আমরা? এখন এই দিক নির্দেশনা আর 1-2টা ক্লাস করেন, তারপরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কারভাবে আপনাদের জানাইতে পারবো কি করতে পারতেছি। এখন মনে করেন যে হোমওয়ার্কগুলো তো আবার আমাদের পাইতে হবে, সেটা মূল্যায়ন করতে হবে, আমরা আসলে একটা ভালো ওয়ে খুঁজতেছি আর কি,
ওয়ে হলে আপনাদের অবশ্যই জানাই দেওয়া হবে। আচ্ছা, জি স্যার। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি একটা কোশ্চেন জি বলেন। কোশ্চেন করছিলেন কারক এবং জ্যোতি চিহ্ন কোন কিসে ব্যবহার হয়েছে? এটা হচ্ছে বাক্য তত্ত্বে এটা ব্যবহৃত হয়েছে। হ্যাঁ শিওর, আপনি স্যার sure। গুড, থ্যাংক ইউ সো মাচ। আসলেই ওটা বাক্যতত্ত্বে আলোচিত হয়, বোঝা গেল আপনি আলোচনাটা বিরাম শুনেছিলেন। চিহ্নের কথা বলেছিলেন যে বিরাম চিহ্নটা ওইটাও বাক্যতত্ত্বেই আলোচনা হয়। ধন্যবাদ। মানে হয় কি, আপনারা যখন ক্যাডেটে ক্লাস নেবেন না, দেখবেন এই ধরনের প্রশ্নের উত্তর অসংখ্যবার আপনাদের দেওয়া লাগতেছে, ঠিক আছে? সেই জন্য আপনাদের বলতেছিলাম যে এই হিসাবে, যেমন আজকের প্রশ্নটা, আজকের আলোচনার বিষয়টা দেখবেন সোজা কথা মাথা হাওলা বানায় হলাবে প্রশ্ন করতে করতে। আর এখন যে আধুনিক সিলেবাসের 8-9 বইগুলো আছে, স্পেসিফিকলি 8 বইতে আজকের স্বরধ্বনির 4টা, ওটা মুখস্থ না থাকলে আপনি 8 বই পড়াইতে পারবেন না, ঠিক আছে? এই জন্য জাস্ট একটু আইডিয়া দেওয়া যাওয়া, অনেকের হয়তো এইভাবে এত সরাসরি সম্পর্কিত তিনি থাকেন না সিলেবাসের সাথে, এই জন্য একটু আইডিয়া দেওয়া যাওয়া যে একটা গ্রুপ করে আগে আপনি শিখেন, তাহলে পরে সবাই দিয়ে আপনার শেখাইতে অনেকটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তারপর ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, বোর্ডে মনে হয় আলোটা একটু বেশি হয়, যে কারণে আমার যেটা মনে হলো এই বোর্ডের আলোটার প্রতিফলনটা বেশি হচ্ছে। আচ্ছা, পড়া নিয়ে যদি কোনো কথা, যদি কোনো পড়া নিয়ে কথা থাকে তাই বলেন। ওই বোর্ডের আলো ওগুলো আমরা ভিডিও করতেছি, ওগুলো পরবর্তীতে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? জি স্যার, আর ওই হোমওয়ার্কের ব্যাপারটা একটু ক্লিয়ার হতে পারেনি। হোমওয়ার্কটা তো আপনাদের যেটা হোমওয়ার্ক দেওয়া আছে, তাই না? যেমন আজকের হোমওয়ার্কে দেওয়া। ওয়ালাইকুম আসসালাম। উৎসধ্বনি অপর নাম কি শেষ ধ্বনি? হ্যাঁ আমরা উৎসধ্বনি অপর নাম কি শেষ ধ্বনি বলতে পারি? উৎসধ্বনির অপর নাম কি শেষ ধ্বনি বলতে পারি? হ্যাঁ বলা যায়। আবার একটু ঝামেলা আছে, উষ্মধ্বনির মধ্যে হওয়া আছে কিন্তু শীষধ্বনির মধ্যে হওয়া নাই। হ্যাঁ, কিন্তু শেষ ধ্বনি তিনটি আর শেষ ধ্বনি তিনটি, উৎসধ্বনি চারটি। সেজন্য তো বললাম যে শীষধ্বনি বলা যায় কিন্তু উষ্মধ্বনির মধ্যে আবার হওয়া আছে, ওটা আবার একটা ঝামেলা তৈরি করে। এই জন্য শীষধ্বনি বলতে স্পেসিফিকলি দন্তস্ব এবং তালব্যস্বকে বোঝায়, মূর্ধন্য ষ বাংলায় নাই। শেষ ধ্বনি তার তিনটি আর উৎসধ্বনি হলো চারটি। হ্যাঁ আচ্ছা, এগুলো প্রশ্নগুলো আপনি লিখে রাখেন।